নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি দেখা। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10টা মতন, আর এদিকে মাছ দাদা মাছ নিয়ে চলে এসেছেন। আর এই বর্ষার শুরুতেই নেওয়া হয়েছে একটা ইলিশ, আর তার সাথে নেওয়া হয়েছে রুই মাছ। তো এদিকে দাদা মাছ কেটে দিচ্ছে। মাছটা কেটে দিলে কি হয়, আর কাটা ঝামেলা থাকে না, শুধু ধুয়ে ধায়ে নিলেই হয়। আর দেখুন কি তাড়াতাড়ি মাছ কেটে ফেললেন, আর আঁশগুলো কত তাড়াতাড়ি ছাড়িয়ে ফেললেন। যদিও একটু একটু আঁশ লেগে আছে, সেটা যাই হোক আমি পরে ছাড়িয়ে নেব, কিন্তু এত স্পিডে মাছ কাটতে আমি তো কখনোই পারি না। এই যে চলুন, মাছ নেওয়া হয়ে গেছে। তো এবার কলতলায় যাই, আর কলতলা থেকে মাছটা ভালো করে ধুয়ে নিই। মাছের এক একটা জায়গাতে না বেশ খানিকটা করে আঁশ লেগে আছে, আর এই রান্নার পরে মাছের আঁশটা মুখে পড়লে খেতে মোটেও ভালো লাগে না। তার জন্য এই ছানটাতে ঘষে ঘষে মাছের আঁশ যে কটা আছে সেই কটা তুলে নিচ্ছি। কারণ এই কটা মাছের আঁশ তুলতে, মানে এই কটা আঁশ তুলতে বটির দরকার পড়বে না। আর তার সাথেও নেওয়া হয়েছিল কিছু মৌরলা মাছ। তো মৌরলা মাছ তো আমি বাছতে পারি না, মানে পেট থেকে যেভাবে টিপে বের করে ওটা আমি পারি না। তো তার জন্য মা এসেছিলেন, আর মা এদিকে মৌরলা মাছটা বেছে দিলেন, আর আমি চলে এসেছি এই মাছ কটা ধুয়ে নিয়ে ওই ইলিশ মাছ আর রুই মাছ এগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর ওই মৌরলা মাছটা আজকে রাতেই ভাবছি করে ফেলবো, ওই কটা মাছ আর রেখে দেবো না। তাই দেখুন সব নুন হলুদ মাখিয়ে কন্টেনারে করে একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই মাছটা ফ্রিজেই রাখবো, তবে ডিপ ফ্রিজে রাখবো না, এটা রাতে তো তরকারি করে ফেলবো। আর এই মাছের তেলটা আছে, তো তেলটাও রেখে দিয়েছি। তেলটা জানি না কেমন তেতো হবে না কি হবে, তো তেলটা আগামীকালকে রান্না করব। এই বাড়িতে একটু মাছ ডিম থাকলে আর পরের দিন কি রান্না করব সকালে উঠে চিন্তা করতে হয় না। মোটামুটি একটা তরকারি তো হবে, তারপরে যা সবজি শাক রান্না হয় সেসব হবে। আজকে জানেন সকালবেলাতে বিছানার সমস্ত যাবতীয় কিছু ভিজিয়ে দিয়েছিলাম। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল একটু বৃষ্টি হবে, মানে ভালোই বৃষ্টি হবে দেখাচ্ছিল, তাই ভয়ে ভয়ে ছিলাম। তো সকালে ছিটে ফোটা বৃষ্টি হয়েওছে, কিন্তু ওই ভিজিয়েই দিলাম আর কি, যে হাওয়াটা তো দিচ্ছে, শুকিয়ে মানে জলটা ঝরে গেলে ঘরে এসে মিলে দেব। এখন তাই করছি, একবার তুলছি একবার আবার মিলছি। এই যে দেখুন, একবার তুলে মিলে দিয়ে এসেছি, কারণ একটু একটু ভিজেছিল, বৃষ্টি এসেছিল, আবার এখন একটু রোদ্দুর উঠেছিল, আবার গিয়ে মেলে দিয়ে এসেছিলাম। তো চলুন আবার এবার রান্নাঘরের দিকে যাই, আর যা বাসন কোসনগুলো মাজা হয়েছিল সেগুলো একটু উপর দিয়ে রেখে দিই। ওই বাসনে একটু জল থাকলে না বড্ড জলের দাগ হয়ে যায়, তখন আর বাসনটা না একদম দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন বাজে ওই 12টা 15 মতন। তো চলুন আজকে দেখাই কি রান্না করেছি। নেসেসারি তো ডাল একটা থাকবেই, তাই হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে সকালের জন্য করেছিলাম আলু ভাজা, আলু পটলের তরকারি, ঢেঁড়স ভাজা আর পাট শাক ভাজা করেছিলাম। আর তার সাথে ছিল চিংড়ি মাছের সর্ষে দিয়ে ঝাল। চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখায়। আমরা তো এতদিন জানতাম এই সাদা ফুল গাছে, মানে এই টগর ফুলের গাছে কোনো বীজ হয় না, আর এই টগর ফুল গাছ কিন্তু ডাল থেকেই হয়, এটাই আমি জানতাম। কিন্তু দেখুন এই টগর ফুল গাছটাতে কত বীজ হয়েছে, আর বীজগুলো যখন পেকে গেছে, মানে এরকম হলুদ হয়ে লাল হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে বাইরেটা আর ভিতরটা লাল হয়ে গেছে। আর এই বীজগুলো মাটিতে পড়ে নাকি গাছ হয়েছিল, কাকিমা তো তাই বললেন, কিন্তু আমি বা কাকিমার কথা কেন শুনে বিশ্বাস করব? তাই এই পেকে যাওয়া বীজটা তুলে নিলাম, আর এটাকে নিয়ে গিয়ে বসিয়ে দেব একটা জায়গায়, দেখবো শেষমেশ গাছ হয় নাকি। দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে, এই হলুদের সাথে লালটা কি ভালো লাগছে, সেই উচ্ছে পেকে গেলে যেরকমটা হয় ঠিক যেন মনে হচ্ছে সেই রকমটা। চলুন, এই বীজটা তো একদম পেকে গেছে আর গাছেই পেকে গেছে, তো এবার মাটিতে বসিয়ে দিই। এই যে এমন একটা জায়গায় বসালাম যেখানটা চোখের সামনে থাকবে, আর গাছ হচ্ছে নাকি বুঝতে পারবো। তো এই বালতিতে মাটি ভরা ছিল, এখানে কিছু পুনকো শাক দেওয়া ছিল, তো সেইখানটাতেই বসিয়ে দিলাম। আজকে রাতে ভাবছি একটু চানা করব, তার জন্য এখন চানাটা ভিজিয়ে দিলাম। তো এটা ভেজানো থাকুক,
দেখেছেন আকাশটা দেখুন কি সুন্দর, একদিকটা নীল হয়ে আছে আর একদিকটা দেখুন একদম ধূসর হয়ে আছে। কি জানি বৃষ্টি আবার কখন নামে। তার জন্য যে জামা কাপড়গুলো মিলে রেখে গিয়েছিলাম ওই বিছানার চাদরগুলোর আর একবার রোদ খাইয়ে নিলাম, মানে এবার বেশ ভালো মতন গরম হয়ে গেছে, এটা তো এবার তুলে রেখে দেবো। তার জন্য এবার নিয়ে চলে যাচ্ছি, যদি আবার ছিটেফোঁটা বৃষ্টি আসে আর ভিজে যায়। আর বৃষ্টির জলে একবার ভিজে গেলে না মানে কেমন একটা গন্ধ লাগে, ওই রোদে কড়কড়ে হয়ে শুকালে যে একটা বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, এটা না সেরকম লাগে না। তাই দেখুন চাদরগুলো ভাঁজ করেই দিয়ে দিয়েছিলাম, তো ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করে রেখে দেব। আর এই যে মশারিটা, এই মশারিটা আর এখন ইউজ করব না, কারণ এই বিছানাতে এই মশারিটা বেশ ছোট হয়। তার জন্য একটা বড় মশারি নিয়ে এসেছি, সেইটাই গতকাল থেকে টাঙাচ্ছি। আর এই যে জামা কাপড় কিছু কিছু ভিজেছিল, এইগুলো এই যে জানলার এই জায়গাটাতে দিয়ে দেব। এই জানলাটাতে খুব রোদ আসে, আসলে এটা তো পশ্চিম দিকের জানালা, তো সূর্যটা যখন অস্ত যায় প্রচুর রোদ আসে, মানে দুপুর 12টার থেকে এই জানলা দিয়ে ভালো রোদ ঢুকতে থাকে। সেই কারণে এই যে গেঞ্জি প্যান্ট যা ছিল একটু একটু ভিজা ভিজা ছিল, তো ওগুলো ওই জানলাটাই মিলে দিলাম। এই দেখুন গতকালকে বাড়ির থেকে এসে বিছানার সমস্ত কিছু পাল্টিয়ে নিয়েছি। তো গিয়ে দেখি ঘরে বসে থাকতে তো ভালো লাগছিল না, তাই একটু বেরোলাম। দেখি কাকিমা এখানে সুন্দর করে উনুনটা নেতা দিচ্ছে। দেখুন কি সুন্দর একটা অ্যালুমিনিয়ামের বালতির উপরে তোলা উনুন করেছে। আর আমাদের এই উনুনটা টিন কেটে তৈরি করা। দুপুরে যদি শোয়ার পরে আবার বৃষ্টি আসে, তার জন্য মা এখানে উনুনটা ঢাকা চাপা দিয়ে দিলেন ভালো করে, কারণ এই কাঠের উনুনেই তো আমাদের ভাত রান্না হয়। তো তার কারণেই ওই দুপুরে শুলে হয়তো বুঝতে পারবো না, বৃষ্টি এসে সব ভিজে যাবে, তার জন্য ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলেন। তো চলুন এরপর যাব ঘরের দিকে। দেখেছেন আকাশটা কিভাবে ঘনিয়ে আসছে, কিন্তু বিশ্বাস করুন সারাদিনে একটুও বৃষ্টি হয়নি, ওই ছিটেফোঁটা। চলুন এবার খেয়ে নিই, এখন বাজে ওই 1:30 মতন, তো দুপুরের খাওয়া খেয়ে নিই। আমি এত কিছু রান্না করেছি, কিন্তু একটু চিংড়ি মাছ আর একটু আলু পটল দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে গেছিলো। এমনিতেই তো দেখতে পাচ্ছেন ভাত এতটুকু, তাতে আর কতটুকু তরকারি নেব। তো চলুন ভাত খাওয়া হয়ে গেছে, এবার হাত পা ধুয়ে নিয়ে এই যে এতক্ষণে একটু বৃষ্টি এসেছে, কিন্তু তাও কতক্ষণ, 5 মিনিটও খুব একটা ভালো করে বৃষ্টি হয়নি। আবার দেখা হচ্ছে বিকেলবেলায়। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের যা বাসন কোসন ছিল সেগুলো বের করে নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের বাসনগুলো যেহেতু পিতলের বাসন, একটু ফুল বা জল বা ধরুন ঠাকুরের একটু প্রসাদ থেকে গেলে এমন কালো দাগ হয়ে যায় যে পরের দিন ওই থালা বাসনে ঠাকুরকে খেতে দিতে নিজেরই কেমন খারাপ লাগে। তার জন্য একটু আমড়া দিয়ে এই বাসনগুলো ভালো করে টিপে মেজে নিলাম। আসলে মায়ের তো হাত ব্যথা, সেই জন্য মা এতটা টিপে মাজতে পারেন না, তাই আমি আজকে বাড়িতে আছি দেখে আমি ভালো করে টিপে মেজে দিলাম। অন্যদিন তেঁতুল দিয়ে বা টক আম দিয়ে, আর আজকে আমড়া ছিল বলে আমড়া দিয়েই কিন্তু বাসনগুলো মেজে নিলাম, বেশ চকচকে হয়ে গেছে জানেন। চলুন দেখছি সন্ধে হয়ে গেছে, সন্ধ্যার আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছিল যে আকাশের দিকেই তাকিয়ে থাকি। তো মা এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যার পরে আমি চলে এসেছি রাতের রান্না করতে। ওই যে সকালে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন সিদ্ধ বসিয়ে দেবো। ওই যে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিলাম, আর ওই এক হাতে করে ঢালতে গিয়ে দেখুন চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো কাবলি ছোলা দিয়ে তরকারিটা আমি কিভাবে করব, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন প্রথমেই তো ছোলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর অল্প একটু আলুও দিয়েছি। আর এদিকে একটা বড় পেঁয়াজের আধখানা নিয়ে সেটাকে 4 ভাগ করে একটু জলে ফুটিয়ে নিয়েছি, মানে পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই পেঁয়াজটা সিদ্ধ করে নিলে কিন্তু পেঁয়াজের যে আঁশটানি গন্ধটা, যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা কিন্তু তরকারিতে একদমই আসে না। আর এদিকে তো মশলাটা করে নিলাম, ওই নর্মাল যা মশলা, জিরে আদা লঙ্কা আর এই পেঁয়াজটা। আর দেখুন ফ্রিজে ছিল একটু ক্যাপসিকাম, তো ভাবলাম ওইটুকু ক্যাপসিকাম তো নষ্টই হয়ে যাবে, তো কুচি কুচি করে কেটে আজকে এই কাবলি ছোলার তরকারিতে দিয়ে দেবো। আর একটু নিয়েছিলাম বিলাতি ধনেপাতা, কারণ ধনেপাতা তো ঘরে ছিল না, ছিল কিন্তু খুবই অল্প, তো বিলাতি ধনেপাতাটা দিলেও একদম ধনেপাতার মতনই গন্ধ হয়, তার জন্য ওইটাই দিয়ে দিলাম।
এবার কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তেজপাতা বা জিরে কোনোটাই এইখানে শ্বশুরবাড়ির লোকজন কেউ খান না, সেই কারণে সমস্ত তরকারিতেই ওই কালো জিরেটাই ফোড়নে দিতে হয়। আর পাঁচ ফোড়নও দিতে পারি না, কারণ পাঁচ ফোড়নের একটা মেথি যদি অমিতের মুখে যায় তো সেই তরকারি আর খাবেই না। তো দেখুন এদিকে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, আর কতটা তেল ছিঁড়েছিল সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কাবলি ছোলাটা, সেদ্ধ করা যে কাবলি ছোলাটা ছিল সেইটা, আর দিয়ে দিচ্ছিলাম একটু ফ্যাটানো টক দই, আর এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গোলা জল। তো এই কর্নফ্লাওয়ারটা দিলে থিকনেসটা বেশ সুন্দর হবে, মানে একদম পানসে পানসে লাগবে না। আর রাতে যেহেতু ওরা ভাত খাবে তার জন্য এই মৌরলা মাছের চচ্চড়ি করব। একটু বেগুন, পেঁয়াজ আর ওই লঙ্কা বাটা দিয়ে চচ্চড়িটা করব। তার জন্য দেখুন আগেই মাছটা ভেজে নিয়ে তারপর বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এরপর টমেটো আর লঙ্কা জিরে বাটা দিয়ে তরকারিটা করে নেব। তো এদিকে আমার সমস্ত তরকারি হয়ে গেছে। তো এবার আর তেমন কোনো কাজ নেই, তা করতে করতেই অমিত চলে এসেছে অফিস থেকে, আর নিয়ে চলে এসেছে মোমো। যাই হোক, এটা যে নিয়ে আসবে তা আমি জানতাম না। সন্ধ্যার থেকে একটু মনে হচ্ছিল কিছু খাই খাই, তো মোমো নিয়ে চলে এসেছে। আর এই মোমোটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমাদের এখানে দেবীপুরে এই এক মোমোটা এক কাকিমা বানান, এবং উনি কিন্তু সমস্ত কিছু ওনার বাড়িতেই বানান। এই গ্রিন চাটনিটা খেতে হয় অসম্ভব সুন্দর, আর এই গ্রিন চাটনিটা খেয়েই বুঝতে পেরেছি যে তুমি কোথার থেকে মোমোটা এনেছো। ও বলে তুমি বুঝলে কি করে? আমি বলি এই স্বাদ আমার খুব চেনা। আর আমি যে কাবলি ছোলার দিয়ে ঘুগনিটা করেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। তো ঘুগনিটা খাওয়ার পরও বলছে যে খেতে এত সুন্দর লাগছে, ঠিক মনে হতো যেন কোনো একটা চাট খাচ্ছি। মানে ঘুগনিটা যেভাবে বানিয়েছি তারপরেও একটু লেবুর রস, সস, পেঁয়াজ, শসা কুচোনো, আর তার সাথে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু ঝুরি ভাজা। আর আমি এদিকে এক থালা মোমো নিয়ে বসে পড়েছি দেখুন। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর রাত্রে করবো একটু আলুর পরোটা, যেটা দিয়ে আমি খাবো। আর ওদের তো ভাত হয়ে গেছে, তো এদিকে আমি আলুর পরোটাটা করে নিই। তো চলুন, এদিকে আমারও রান্নাবান্না কমপ্লিট। আর আজকের ডেলি ব্লগটা আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই যে দেখুন আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।